মা, সঞ্জয় বাবু। আমাকে তুমি মার্জনা করো বাবা, ঝোঁকের মাথায় আমি কথাগুলো তোমাকে বলে ফেলেছি। আসলে নিজের চরিত্রে যদি সফলতা না থাকে, কেউ কাউকে বিপদে নিয়ে যেতে পারে না। দোষ তোমার মেসোমশাইয়ের, ওই সঞ্জয় সেনের নয়, ওই সঞ্জয় সেনের নয়। সঞ্জয় সেনকে তারা আগে থেকেই চিনতেন? সঞ্জয় সেন অমানুষ ঠিকই, তবে এই অবস্থায় উনি মুখ ফিরিয়ে নিতেন না বলেই আমার বিশ্বাস, বলেই আমার বিশ্বাস। সঞ্জয় সেনকে আমি দীর্ঘদিন আগে থেকেই চিনি। লোকটা শয়তানের শিরোমণি। আমাকে নরকে নামিয়ে দিয়ে আখের গুছিয়ে নিয়ে হৈমন্তীপুর থেকে পালিয়ে এসেছিল। দেখুন শিবনাথ বাবু, যা বলেছেন বলেছেন, আর বলবেন না। শুনলে লোকে আপনার মুখে থুতু দেবে, বলবে যে আপনি একটা বদ্ধ পাপ। আপনি বিশ্বাস করুন নন্দী মশাই, চিরদিন আমি ভিখারি ছিলাম না। হয়তো ছিলেন না, কিন্তু এখন ওসব কথা বললে কেউ বিশ্বাস করবে? আপনাকে আমি কি করে বুঝাবো নন্দী মশাই যে আমি দিন ভিখারি নই? জেলার পুলিশে ছোপার আমার নিচে না, মানে ওর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কল্যাণ আমাকে মালিক ছেলে। তাহলে আমাকে না ডেকে আপনার সেই শালির ছেলেকে বলুন না যে দিবকের মুক্তির ব্যবস্থাটা করে দিন। সেটা সম্ভব নয়। কেন সম্ভব না? কেন সম্ভব নয় এর উত্তর আমি দিতে পারবো না, আর দেওয়াও সম্ভব নয়। মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে সাতকড়ি বাবু, যার উত্তর দিতে গেলে লজ্জায় মাথা হেট হয়ে যায়। যাকে আপনার গোপনীয় কথা শোনার ইচ্ছা আমার নেই। এখন আমি আপনাদের জন্য কি করতে পারি তাই বলুন। সঞ্জয় বাবু আপনার বন্ধু, তাকে বলে দয়া করে আমার দীপকের মুক্তির ব্যবস্থাটা যদি করে দেন। কিন্তু একটা নির্দোষ ছেলের লাইফটা বরবাদ হয়ে যাক, এটা আপনারা নিশ্চয় চাইবেন না। আমি হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি, ওর মায়ের মানসিক অবস্থাটা আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। দেখুন, আপনাদের মনোবেদনা আমি উপলব্ধি করতে পারছি। আপনারা যখন দীপকের মুক্তির প্রস্তাব করলেন, তখন আমিও আপনাদেরকে একটা প্রস্তাব দিতে চাই। যদি রাজি থাকেন তাহলে দীপককে আমি বেকসুর খালাস করিয়ে দেব। আপনার যে কোনো প্রস্তাবে আমরা রাজি আছি। আমাদের মানসিক অবস্থা আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। আচ্ছা মামা, মানে আমার বয়সটা আপনার কত বলে মনে হয়? 60-65 হবে। মাথার চুলগুলো সব উঠে গেছে বলে মনে করেছেন আমি বৃদ্ধ হয়ে গেছি? এই মাঘে আমি 45-এ পা দিলাম। কিন্তু আপনার অত বড় ছেলে চন্দন কম বয়সে, খুব কম বয়সে বিয়ে করেছিলাম। তাই স্ত্রী মারা গেলেন, আর বিয়ে শাদী করলাম না। তা মনে করুন না যে ঘরে যদি স্ত্রী না থাকে, তা সে ঘরে কি লক্ষ্মী থাকে না? সংসারে মন বসে কোনো পুরুষ মানুষের? হ্যাঁ, সে তো বটে, সে তো বটে। আমি বলছিলাম যে ওই আপনাদের ওই টিপা যদি আমার সংসারের ভাতটা নেয়, তাহলে দীপকের মুক্তির ব্যবস্থা আমি নিশ্চয়ই করে দেবো। সঞ্জয় বাবু আমার কথা উপেক্ষা করতে পারবেন না, ওনার অনেক গোপন ইতিহাস আমি জানি। এ তো খুব আনন্দের কথা। দীপা আপনার ঘরে যাবে। চন্দনের সম্মতি আছে বলে আমি শুনেছি। না না, চন্দনের বিয়ের কথা আপাতত আমি ভাবছি। তবে মানে বিয়েটা আমি নিজেই করতে। কি বললেন আপনি? বললেন আপনি? এই বৃদ্ধ বয়সে আপনি বিয়ে করবেন নন্দী মশাই? তাও আপনার একটা মেয়ের বয়সী মেয়ের সঙ্গে? আপনি কি মানুষ? শুনুন, কি শোনাবেন, কি শোনাবেন আপনি? আপনি যদি মানুষ হতেন, এমন জঘন্য ভাষা আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেন না। আমার ছেলে ওই জেলে পচে মরুক,
বড় বউ, তুমি আমাকে একটু বিষ এনে দাও, আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। ওই হতভাগিনীকে না দিতে পারলাম আমি ওর পেট ভরে দুবেলা দুমুঠো ভাত, না দিতে পারলাম ওর পরনে আমি একটা ভালো শাড়ি, তার চেয়েও মরে যাক, তবু আমার এই মনটাকে আমি প্রবোধ দিতে পারবো গো, আমি প্রবোধ দিতে পারবো। বাস্তব অবস্থাটা একবার উপলব্ধি করে দেখো। তুমি একটা তুপে জানোয়ার। চুপ! এক গরিব মা বাবা দুর্বলতার সুযোগ নিয়ে তাদের একমাত্র মেয়ের গলায় বিয়ে নামক ফাঁস ফরিয়ে দিতে চাইছিল পশু। আমার যদি সাবেক দিন থাকতো তাহলে মুখে নয় এই উত্তরটা জুতোর মাধ্যমে দিতাম। তোমার মতো জানোয়ারকে মুখ সামলে কথা বলবেন শিবনাথ বাবু। বেরিয়ে যাও, বেরিয়ে যাও লম্পট। নইলে তোমাকে আমি জুতো পেটা করবো। আমি ভদ্র সন্তান হয়ে এখন আমি তোমাকে সহ্য করছি, তবু তুমি দাঁড়িয়ে আছো কুকুর। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কি না। আছে, তবে এই অপমান আমিও মুখ বুঝে সহ্য করবো না। কাল সকালে বাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাবেন, আর যাওয়ার আগে বাড়ি ভাড়াটা পাই টু পাই মিশিয়ে দিয়ে যাবেন। আপনার প্রস্তাবে আমি রাজি আছি। আপনি দাদাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন, আমি আপনাকেই বিয়ে করবো। না রে মা, না, এটি ভুল করছিস মা। সারা জীবন তোকে এই ভুলের মাসুল দিতে হবে। তবে পালঙ্কে শুয়ে তুই হাহাকার করে কাঁদবে। দরকার নেই দীপকের মুক্তি। আমার দীপক ওই জেলে বসে মরে তো দাদার জন্য আত্মহতি দিচ্ছে। কে বলে তুমি দয়াবহ? তুমি পাষাণ ঠাকুর, তুমি পাষাণ। তুমি এই তো গীতায় বলেছ পরিত্রাণায় সাধনাং বিনাশায় নিষ্কৃতাং ধর্মসংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। তাহলে কোথায় তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ? নেমে এসো, নেমে এসে ধর পাহাড়ি এই গঙ্গে নেমে এসে এই চক্রান্তকারীদের তুই বাবা 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 তুমি শোনো বাবা। আমি তাহলে 3 তারিখ ধার্য করুন। আজ একটা লগ্ন আছে, কিন্তু রাত 12টার পর। আমার শুভ কাজ বিলম্ব করা মোটাই উচিত নয়, কারণ শাস্ত্রেই তো বলেছে যে শুভ সিদ্ধ। না কি বলেন শাশুড়ি মা? না না দাদা যেন কালই ছাড়া পায়। আশা করি আমার মনের ইচ্ছাটা সে তোমাকে বলতে হবে না, কারণ কর্তব্য সম্পর্কে চিরকালে আমি সচেতন। শাশুড়ি মা, আপনি অযথাই দুঃখ করছেন শাশুড়ি মা। আপনার মেয়েকে আমি মাথায় করে রাখবো, রানী করে রাখবো। হাসিটা কোথায় হবে? ফাঁসি না, বিয়ে ওটা আমার বাড়িতেই হবে। অযথা তোমাদের আমি খরচ করাতে চাই না। শাশুড়ি মা, যাওয়ার আগে আপনাকে একটা প্রণাম করে যেতে চাই। আশীর্বাদ করবেন যেন 100 বছর বড় আয়ু আমি লাগবো।
বুঝেছেন শাশুড়ি মা? ওই প্রথম একটু অসুবিধা হবে, তারপর দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। দীপা, তাহলে আমি আসি। বাবা, বাজার ঘাট সবকিছু তো আমাকে নিজের হাতে করতে হবে। আমার শাশুড়ি মা, ও শাশুড়ি মা, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। ভগবান যা করে তা মঙ্গলের জন্যই করে। দীপা, দীপা রে দীপা, তুই কি করলি না? তুই কি করলি? এত বিয়ে নয়, এত বিয়ে নয়, এ যে আত্মহত্যা। কেন কেন তুই সম্মতি হলি? তো দাদার না হয় আরো 2 বছর জেল হতো, কিন্তু তোকে তোকে যে জীবন আমার, তোকে যে তুষের আগুনের মতো, তোকে তোকে যে দিকে মাগো, তুমি অযথাই দুঃখ করছো মা, তুমি অযথাই দুঃখ করছো। মেয়ে হয়ে জন্মেছি, বিষ একদিন তোমরা নিশ্চয়ই নেবে মা, সেখানে গিয়েও হয়তো আমার দুঃখ হতো। তবু তবু এখানে আমি একটু সান্ত্বনা পাবো যে আমার দাদার জন্য আমি কিছু অন্তত করতে পেরেছি। মা মাগো, তুমি বিশ্বাস করো মা, বিশ্বাস করো, এর জন্য আমার এতটুকু দুঃখ নেই, এতটুকু আর দুঃখই বাবা কেন? লোকটার অঘাত টাকা, কাপড়ের অভাব কোনোদিন হবে না মা। বিয়ের পর তুমি হয়তো গিয়ে দেখবে আমি সারাঙ্গে গহনা পরে আমি রাজরানীর তুই খাচ্ছিস, তুই খাচ্ছিস, এখনো এখনো ভেবে দেখ মা, এখনো ভেবে দেখ। মাগো, কথাটা ভাবতে আমি যে সারা অঙ্গে গহনা পরে রাজরানীর মতো ঘুরে বেড়াবো, কথাটা ভাবতে যে আমার কত আনন্দ হচ্ছে মা। এই হতভাগী, তুই খাচ্ছিস, এখনো ফেলে দে। দাদা বাড়ি ফিরে এলে তাকে তুমি সান্ত্বনা দিও মা, ও যে বাড়িতে এসে অনর্থবাদ হবে। তুমি তুমি তো বোঝো মা, দাদা থাকলে আর কোনো কিছুরই যে অভাব হবে না মা। মেয়ে থাকাও যা, না থাকাও যে তাই মা। ও মা, আমি নাই বারইলাম মা, আমি নাই বারইলাম মা, আমি আর কত দুঃখ তুমি আমাকে দেবে, আর কত দুঃখ তুমি আমাকে দেবে চাও। তবু আমি কখনোই অভাবের কাছে আমি মাথা নত করব না। ঝড় উঠুক, তুফান ছুটুক, আমার মনের এই কুসুম কলিগুলো একে একে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক। সব কিছু আমি নীরবে শুয়ে যাব ঠাকুর, আমি সব কিছু নীরবে শুয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মঞ্চে গান নিয়ে যাচ্ছে মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার লাস্যময়ী নায়িকা রূপালী রানী।
পর্যায়ে মঞ্চে গান নিয়ে যাচ্ছে মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার সহ নায়িকা গায়িকা চৈতালি সরকার। হ্যালো হ্যালো বাঁশের বাঁশি হাতে নিয়া বাঁশের বাঁশি হাতে নিয়া বন্ধু আমার বাঁশরিয়া নদীর কোলে বাঁশরি বাজা বাঁশি বাজায় মন সুরে তার মারে কলিজা ধরে বাঁশি বাজায় মন সুরে তার মারে কলিজা ধরে বন্ধু শ্যামরায় হায় বাঁশরি বাজায় আমার বন্ধু শ্যামরায়
বাজায় মন সুরে তার মানে কলিজা ধরে বাঁশি বাজায় মন সুরে তার মানে কলিজা ধরে নদীর কিনারায় বাঁশুরি বাজায় আমার বন্ধু শ্যামলায় দেখো বাঁশুরি বাজায় আমার বন্ধু শ্যামলায় দেখো বাঁশুরি বাজায় আমার বন্ধু শ্যামলায় দেখো বাঁশুরি বাজায় আমার বন্ধু শ্যামলায় বাঁশের বাঁশি হাতে নিয়া একটা নিরপরাধ তরুণ শয়তানের চক্রান্তে শুনেছি অনেকে আজ মুক্তি হ্যাঁ পাবে পাবে, কিন্তু কৃষির বিনিময়ে মুক্তি পাবে জানো রমা? একমাত্র ওর বোনের যৌবনের। আই এম সো সরি মাই ইয়াং সিস্টার, কথাটা অশালীন, তাই আমি তোমার কাছে মার্জনা চাইছি। কিন্তু 20 বছর একটা তরুণীর সঙ্গে এই 60 বছর একটা বৃদ্ধের অশুভ বিয়োগকে আমি কিছুতেই মনে প্রাণে মেনে নিতে পারছি না। জানি না দীপক দাও মেনে নেবে কিনা। আমি হলে কি করতাম জানো রামা? ওই দুটোকে একসঙ্গে খুন করে ফাঁসিতে যেতাম, আদালতে দাঁড়িয়ে তার স্বরে চিৎকার করে বলতাম, ধর্মপতা খুন আমি মাইকেল না করেছি। কিন্তু কেন খুন করেছে একবার অনুসন্ধান করে দেখো। মাইকেল না আমি জানি যে আজ আর আমার কথায় কেউ কর্ণপাত করবে না, কিন্তু রমা এই সমাজটাকে আমি যত দেখছি ততই আমার স্নায়ুতন্ত্রে কিন্তু উত্তেজিত হয়ে উঠছে। আমার একবার ইচ্ছে হচ্ছে এই পুরনো পচা মান্দাতা আমলের সমাজটাকে আমি ভেঙে মাইকেল দা ঠিকই বলেছে। এই নাম দিয়ে নয় বেবিচার। দধিচি দেহ ত্যাগ করেছিলেন দেবতাদের মঙ্গলের জন্য, আর দীপা ওর দাদার জন্য আত্মহত্যা করলো। দীপার স্বপ্ন ছিল সুন্দর স্বাস্থ্যবান স্বামী, ছোট্ট একটা সাথে না গোছানো সংসার। কি হয়েছে দাদা? তোমার মুখটা আমার শুকনো কেন? শরীর কি ভালো নেই তোমার? আরে শরীর ভালোই আছে, তবে তবে যাই হোক একটা চাকরি করছিলাম সেটাও চলে গেল রে। কেন? এর জন্য তদবির করছিলাম, সঞ্জয় বাবু নাকি মালিককে বলেছে আমাকে চাকরিতে রাখলে এখানে ফ্যাক্টরি রাখাই দায় হবে। তাই মালিক বললেন সঞ্জয় বাবুর সঙ্গে বিবাদ করে আমাকে কাজ দেওয়া সম্ভব নয়। সঞ্জয় সেন কি এই দেশের রাজা যে তার হুকুম মেনে আমাদের সবাইকে চলতে হবে? দেশে কি আইন নেই? দেশে কি মানুষ নেই? আইনের কথা বলছিস না মা? আইন আছে, কিন্তু সে আইন গরিবদের জন্য। এই সমাজে ধনীর সাতক্ষণ মা আইনের বুকে যুদ্ধ করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে বেআইনি। আইনের রক্ষকে দেখেও চোখ বুঝে থাকে, আর আমরা যদি অন্যায় করি পুলিশ টুটি টিপে ধরবে। এই তো আমাদের সমাজ। মানুষ চুরি করে খিদের জ্বালায়, পকেট কাটে পেটের এই গর্তটা বোঝাবার জন্য, ছিনতাই করে দারিদ্র নামক এই রাক্ষসটাকে শান্ত রাখার জন্য। কিন্তু ধনীরা যে কোটি কোটি টাকা মুনাফা লুটছে, চুষে নিচ্ছে সাধারণ মানুষের প্রাণরস, কই তাদের বেলা আইনে লম্বা হাতে এগিয়ে আসছে না। দেশের যুব শক্তি এই বেসঙ্গে বেড়ে চলতে দেবে না। বর্তমান সমাজটা একটা বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে। তরুণ সমাজ কোনো পথ নামবে, ওই বিপদে চলে যাবে। বিনা দোষে আমার চাকরি গেল, কাল থেকে হয়তো নিরম্ব উপবাস। পেটের জ্বালায় আমি যদি পকেট পার হই, চিন্তাই করি ওই ওয়াগান ব্রিগেডদের দলে নাম লেখাই, তার জন্য কি আমি দেই রে? না দাদা, আমি তোমাকে পায়ে না, আমি মাসিমার কাছে বিড়ি ভাবতে শিখেছি। দুটো মেয়েকে আমি কোনো রকমে চালাতে পারবো, আর যা পারি আমি মানুষের বাড়িতে গিয়ে ছিঁড়ে কাজ করবো। তবে তুমি অপথে যাবে না দাদা, অপথে যাবে না। সোমনাথ, একই বিপদা, একই চেয়ার হয়েছে তোমার।
ওরা কি তোমাকে খেতে দেয়নি? তোমাকে তোমাকে এই অবস্থা দেখার আগে আমি যদি মরতে পারতাম আমার কোনো দুঃখ থাকতো না। কেন কেন তুমি আমাদের বাড়িতে এলে? বলো কেন? রমা বল দীপক, তারপর কেমন আছিস বল? নরক দর্শন করে এলাম রে সোমনাথ। জেলখানা মানেই তো নরক। আমি হলফ করে বলতে পারি, কোন সৎ মানুষকে যদি 6 মাস জেলের মধ্যে আটকে রাখা হয়, সে একজন পাকা সমাজ বিরোধী হয়ে বেরিয়ে আসবে। আমার কি মনে হয় জানিস, ওই জেলখানা প্রথমে তৈরি হয়েছিল মানুষকে সংশোধনের সুযোগ করে দেওয়ার জন্য। চোর ডাকাত পকেটমার তৈরি করবার কারখানা নিশ্চয়ই জেলখানা নয়, কিন্তু বস্তুতপক্ষে তাই হচ্ছে রে সোমনাথ। ওখান থেকে বেরোবার পর মানুষ আর মানুষ থাকে না, একটা জানোয়ার বনে যায়। তুই যে বেকসের মুক্তি পেয়েছিস সেটাই তোর ভাগ্য, নইলে তুই যে ষড়যন্ত্রের শিকার হয়েছিলি জেল তোর অবধারিত। আমি জানতাম রে সোমনাথ, আমি জানতাম ছাড়া আমি পাবোই, কারণ আমি তো কোনো অন্যায় করিনি। ওরে সোমনাথ, ওই সত্যের সূর্যকে কখনো মিথ্যার কুয়াশা দিয়ে ঢেকে রাখা যায় না, একদিন তো প্রকাশ পাবেই। বাড়ি গিয়েছিলি? না, আজকে রাতটা তোদের এখানে থেকে কাল ভোরে বাড়ি চলে যাব। তা হ্যাঁ রে সোমনাথ, আমার মা বাবা দীপা এরা সব কেমন আছে জানিস? ভালোই আছে। আমার মা হয়তো খুব ভেঙে পড়েছে, বাবা হয়তো বিশ্বাস করেছে যে আমি সত্যি চিন্তাই করেছি, কিন্তু আমার বোন দীপা দীপা কিছুতেই বিশ্বাস করবে না। তবে হ্যাঁ, ওই শালা সঞ্জয় সেনকে আমি কিছুতেই ছাড়বো না। এই অপমানের প্রতিশোধ আমি নেবই। এসো, এক পাশে চেহারা যা ছিঁড়ি করেছো একেবারে তা করে যাচ্ছে না। আসলে শরীরের উপরে তুমি যত্ন নিচ্ছ। কি করব বলো, জেল হাজতে তোমার মতো প্রিয়জন তো কেউ ছিল না যে যত্ন করে খেতে দেবে। আসলে রমা, মানসিক চিন্তাতে আমার শরীরটা ভেঙে গেছে। ও 2-4 দিন বাড়িতে থাকলে সব ঠিক হয়ে যাবে। এক তুই মুখার দিয়ে বিশ্রাম করে দেবো, তুই উনুনটা ধরিয়ে দে রমা, আমি আসছি। এই কোথায় যাবি এত রাত্রে? আরে এতদিন বাদে বাড়িতে এলি, শুধু ডাল ভাত তো তোর মুখে তুলে দেওয়া যায় না। তুই একটু বিশ্রাম কর, আমি বেশি দেরি করবো না। আমি যাবো আর আসবো, যাবো আর আসবো রে। জানো রমা, জেল হাজতে বসে আমি প্রত্যেকটা দিন শুধু তোমার কথা ভাবতাম। মাঝে মাঝে আমার মনে হতো আজ বুঝি তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে, কিন্তু নিষ্ফল প্রতীক্ষা। রমা, একটা দিনও তুমি আমার সঙ্গে দেখা করতে এসো। তুমি কি আমাকে ঘৃণা করো? না, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি তো জানো ইচ্ছা থাকলে মেয়েরা সবই কিছু করতে পারে না। তুমি যে আমার কি কতখানি রমা, জানো, এই 1 মাস আমি রাত্রে ঘুমাইনি, আমি পেট ভরে ভাত খাইনি, শুধু আঁচলে কেঁদেছি আর আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি ওকে তুমি সসম্মানে মুক্ত করে দাও। রমা, রমা লক্ষ্মীটি কেঁদো না। এবার আমরা নতুন করে জীবন আরম্ভ করব। আমি মনে মনে ঠিক করেই ফেলেছি যে চন্দনের সঙ্গে দীপার বিয়েটা হয়ে গেলে তোমাকে আমি বিয়ে করে ঘরে নিয়ে যাব। তোমাকে দূরে সরে রাখতে আমারও যে ভীষণ কষ্ট হয়। দেবুদা, সরকারি চাকরি হয়তো আমার ভাগ্যে নেই, কোনো কলকারখানায় যদি আমি কুলির কাজও পাই আমি তাই করব। শিক্ষার অহংকার করে কি লাভ বলতে পারো? আমার মা বলে এই পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, আর কিছু না জোটে আমি মোট বইব, রিক্সা চালাবো। এই পেটের জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। রমা, দেবুদা, সোমনাথ বাবা, ভালো আছো বাবা? হ্যাঁ। তুই কখন এলি? এই তো একটু আগে। বাড়িতে গেলি না কেন? ওদিকে তোর মা কান্নাকাটি করছিল, এদিকে সব খবর তো তুই শুনেছি। সব এই প্রকৃষ্টে তোর বাবা, নইলে দীপার মতো মেয়ের জীবনটা। দীপা, বাবা, দীপার কি হয়েছে?
তুই কিছু শুনিস নি? না তো, মানে কি শুনবো? বাড়ি চল, তুই সবই শুনতে পাবি। না না, দীপার কি হয়েছে বলো না বাবা। কিছু হয়নি, তুমি হাত মুখ ধুবে এসো তো। দাঁড়াও, দীপার কি হয়েছে আমি এক্ষুনি শুনতে চাই। বাবা, বাবা দীপা কি বিষ কি আত্মহত্যা করেছে? না, তাহলে কি কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে? তুমি হাত মুখ ধুবে চলো না। না! বাবা, বাবা তুমি চুপ করে থেকো না, বলো, আমি এক্ষুনি শুনতে চাই। বলো কি হয়েছে দীপার? তুমি আমাকে উৎকণ্ঠার মধ্যে রেখো না বাবা, আমার বুকে কিন্তু ঝড় বইছে। বাবা, বাবা দয়া করে বলো না কি হয়েছে দীপার, কি হয়েছে দীপার? অযথা তুমি সাতকড়ি নন্দী, সাতকড়ি নন্দী? সাতকড়ি নন্দী দীপাকে দীপাকে? দীপাকে বিয়ে করে এছাড়া বই রেখাটা শুনে নাই সেটা আমি বিশ্বাস করি না, এই কিছুতেই হতে পারে না। আমার বোন দীপার জীবনে এমন দুর্ঘটনা কিছুতেই ঘটতে পারে না। এ কি কখনো সম্ভব? একটা 60 বছরের বৃদ্ধের সঙ্গে দীপার বিয়ে অসম্ভব, অসম্ভব। এছাড়া আর যে কোনো উপায় ছিল না বাবা, তোকে জেল থেকে বাঁচাবার জন্য। কে তোমাদের মাথার দিব্যি দিয়েছিল আমাকে জেল থেকে বাঁচাতে? আমি না হয় জেলের অন্ধকারে নরক যন্ত্রণা ভোগ করে তিলে তিলে শেষ হয়ে যেতাম। ছি ছি ছি, আমার জন্য একটা কচি মেয়ের আশা আকাঙ্ক্ষা জীবনের স্বপ্নকে দুপায়ে মারিয়ে দিয়ে ওই দীপার জীবনটা তোমরা আকারে ভরিয়ে দিলে কেন? কেন মেয়েটাকে বলে দেওয়ার আগে কেন তোমরা আমার সম্মতি নিলে না? আমি কি মরে গেছি? কেন আমার সঙ্গে পরামর্শ করলে না? কেন আমাকে একটা কথাও জিজ্ঞাসা করলে না? তুমি তোমার বাবা নও, তুমি একটা বিবেকহীন কসাই। আমার বুকে তোমাদের জন্য শ্রদ্ধার আসন নেই। আমি তোমাদের ক্ষমা করতে পারছি না। আজ থেকে আমি তোমাদের ঘৃণাই করবো, ঘৃণাই করবো তোমাদের। ওই সঞ্জয় সেন আর সাতকড়ি ষড়যন্ত্র করে সঞ্জয় সেন, সঞ্জয় সেন, সঞ্জয় সেন! আমি আমার ইষ্ট দেবতার নামে শপথ করে বলছি রমা, ওই সঞ্জয় সেনের পর যদি চরম প্রতিশোধ দিতে না পারি, এই মানুষের সমাজে আমি মুখ দেখাবো না। ওই শয়তান সাতকড়ি নন্দীকে আমি বুঝিয়ে দেবো, এই 20 শতাব্দীর মানুষ পাল্টা মার। পিছু ডেকো না রমা, পিছু ডেকো না, আমাকে বাধা দেবার চেষ্টা করো না। আমার বুকে জ্বলছে খণ্ডবের দাবানল, আমার রক্ত উঠেছে সামুদ্রিক ঝড়ের তুফান। মানব থেকে হয়ে যাবো আমি দানব, আমি নরকের পথ ধরে চলবো, আমি মনুষ্যত্বের গলা টিপে খুন করবো। রমা, আমার কচি বোনটা একটা বৃদ্ধ লম্পটের বাহুবন্ধনে হাহাকার করে কাঁদছে রমা। তারা কুলাত্তনাদ আমি আমার এই বুকটার মধ্যে শুনতে পাচ্ছি, জ্বলে যাচ্ছে রমা, এই বুকটা আমার জ্বলে যাচ্ছে। আমি বুঝি উন্মাদ হয়ে যাব, আমি বুঝি পাগল হয়ে যাব। দীপা, আমার স্নেহের দীপা! না, কার অনুরোধ আমি শুনবো না, আমার আদেশ আমি মানবো না। কে দিয়েছে আমাকে তোমাদের এই বন্ধা সমাজ? কে দিয়েছে আমাকে তোমাদের এই রাষ্ট্র? ঘৃণা, লাঞ্ছনা, অনুগ্রহণ, অপমান ছাড়া আর কি দিয়েছে এই বন্ধা সমাজ? এই সমাজটাকে মিশিয়ে দেবো, রাষ্ট্রের জেলে ফেলে দেবো লক্ষ নাগরিক তীব্র বিষ, ঘরে ঘরে তৈরি করবো সমাজ প্রতি বাস্তার, জনজীবনকে আমি ক্ষত বিক্ষত করে দেবো। আমাকে যারা শোষণ করে বাঁচতে দিলে না, আমার বন্দিমার জীবনটা যারা হাহাকারে ভরিয়ে দিলে, কাউকে হাসতে দেবে না, কাউকে না, কাউকে না। দীপক মরে গেছে বাবা, দীপক মরে গেছে। তার মরা বোন থেকে নতুন করে জন্ম হয়েছে
সমাজের আদমকা হিংস্র জানব, আমি একটা জ্বলন্ত বারুদ, শুধু একটা গ্যাস লাইট কাঠি জ্বালে ব্যবস্থা। আমি তো মরবই, মরার আগে এই সমাজ রাষ্ট্রের বিরুদ্ধে ধর্মে প্রচন্ড একটা নাড়া দিয়ে যাব। একটা একটা করে ওই মানুষ তুমি জানোয়ারগুলোকে টেনে নামাবো পথের ধুলোয়, টেনে ছিঁড়ে দেবো তাদের শয়তানি মুখোশ, লাথি মেরে দূরে নেবো তাদের বুকের পাঁজর, ভেঙে খান খান করে দেবো তাদের আকাশ চুম্বি অধিকার। আজ থেকে এই সমাজ এক সমাজের মানুষের বিরুদ্ধে শুরু হলো এই দীপকের সে এখন কি হবে মা? ওই তো এক্ষুনি গিয়ে সঞ্জয় সেনের উপর যাবে, সাতকড়িকে মারধর করবে, আবার ওরা ওকে জেলে পাঠাবে। কি করবো আমি কি করবো? দাদা এলে আমি তো বুঝে সুঝে বাড়িতে পাঠিয়ে দেবো। তাই দিস মা, তাই দিস, তোর কথা হয়তো শুনবি। ভগবান আমাকে মেরে রেখেছে, ওই দিবই আমার আশা ভরসা, সে আশাও যদি শেষ হয়ে যায়, মৃত্যু ছাড়া আমার যার কোনো পদ থাকবে না মা, আর কোনো পদ থাকবে না। একটু আগে যে মানুষটা ঘর বাঁধার স্বপ্ন দেখছিল, 5 মিনিটের মধ্যে তার স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। এই শান্ত মানুষটা হঠাৎ অশান্ত হয়ে উঠলো। ওর উপরে তুমি শান্তি দাও ঠাকুর, মনে তুমি শান্তি দাও। সবই সবই এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে সবই সবই প্রশ্ন করে নিজের
হবে নতুন বউ? বলো কেন গাইছো এই বিরহের গান? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? রাস্তাতে আমি বুঝি না। যখনই দেখো তখন খেজুর গাছের মতো যেন ধারা বইছে। বলতে হবে কি দুঃখে আমি তোমাকে রেখেছি, কেন কান্নাকাটি করা হচ্ছে? তুমি অযথাই মাথা গরম করছো। আমি তো কোনো অভিযোগ করিনি। তুমি দয়া করে আমাকে বিয়ে না করলে আমার দাদার জেল ছিল যে অবধারিত। তোমার এই মুহূর্তের কথা আমি কোনোদিন ভুলবো না। কথা আছে, তোমাদের আছে। তোমার ভাইকে ছাড়িয়ে নে, আমি তো গু খেয়েছি, গু খেয়েছি। কাল নাকি বোমা নিয়ে দাঁড়িয়েছিল এই সঞ্জয় সেনকে মারবে বলে। দাদা, হ্যাঁ হ্যাঁ, তোমার দাদা দলে মিশে বেপরা অগান ভাঙছে, আবার লোকের কাছে বলে বেড়াচ্ছে আমাকে নাকি খুন করবে। আমি তোমাকে বলে রাখছি নতুন বউ, আমার পিছনে লাগতে এলে ওর বাপের নাম আমি কিন্তু খগেন করে ছেড়ে দেবো। আমার নাম সাতকড়ি নন্দী, যার ইয়েকে লাগি তার ইয়ে ছাউ তুলে ফেলে দিই। আমার দাদা শেষে জঘন্য কাজে নেমে পড়লো, কিন্তু আমার দাদা তো এমন ছিল না। তুমি দয়া করে দাদাকে একটিবার আমার কাছে নিয়ে আসতে পারবে? আমি তাকে বুঝিয়ে বলবো, যার মাথার উপরে বৃদ্ধ মা বাবা, সে কি করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে যায়। নতুন বউ, আমি আমার দাদার পায়ে ধরে বলবো, দাদা, কার উপর অভিমান করে তুমি নিশ্চিত মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ো? দাদা, তুমি শিক্ষিত মানুষ হয়ে মানুষ খুন করছো। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি তোমাকে কথা দিচ্ছি, যত টাকা লাগে তোমার দাদার একটা দোকান আমি করে দেবো, চাকরির ব্যবস্থা করে দেবো। আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে এর মধ্যে লুকিয়ে রাখি। ছেড়ে দাও বলছি। আরাম জাদি আমি তোর কাছে পশু? হ্যাঁ, তুমি আমার কাছে একটা নর পশু। মেরে হাড় গুড়িয়ে দেব। সাতকড়ি নন্দী মেডামেডা পুরুষ নয়, সে বাঘ হোক, বাঘের বাচ্চা বাঘ হোক, চাপকে জড়িয়ে ছাউ তুলে দেবো। হ্যাঁ, গায়ের জোরে তুমি হয়তো আমার দেহটা পাবে, কিন্তু মনে কোনোদিন তুমি পাবে না। আইনের দোহাই দিয়ে চাইতে পারো তুমি স্বামিত্বের অধিকার, কিন্তু মনের অধিকার তুমি কোনোদিন পাবে না। শয়তান, তুমি কোনোদিন পাবে না। আমি কুমারী, আর আজীবন আমি কুমারী থেকে চিতায় যেতে চাই। গু খেয়েছি, ডান হাতে করে গু খেয়েছি। ওই হারামজাতি ছোট লোকের মেয়েকে বিয়ে করে আমি গু খুন করে ফেলবো। হারামজাতি ছোট লোকের মেয়েকে আমি মাটি চাপা দেবো। কি ভুল করেছি। নন্দীমশাই বাড়ি আছেন? নন্দীমশাই, কি ব্যাপার নন্দীমশাই, মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? বাবু আপনাকে এক্ষুনি একবার দেখা করতে বলেছে। রাত্রে আমি এখন কোথাও যেতে পারবো না। ও, নতুন বউকে ছেড়ে যেতে বুঝে মন চাইছে না? বেশ মজায় আছেন তাহলে। করে এসো না। কি হলো? মাথা গরম আছে? শালা অল্প বয়সী মেয়ে ছেলেকে বিয়ে করে আমি আগে জানলে কোন শালায় কুকম্মটি করে। প্রাণ আমার ওষ্ঠাগত করে দিলে, ওষ্ঠাগত করে দিলে। কি ব্যাপার নন্দীমশাই, মনে হচ্ছে বিয়ে করে আপনি সুখ পাননি? সুখ, সুখ, সুখ একেবারে তেলের মতো গড়িয়ে পড়ে, তেলের মতো। জীবনটা আমার অতিষ্ঠ হয়ে উঠেছে ভাই।
হয়তো কোনোদিন শুনবে যে মনের দুঃখে আমি আত্মহত্যা করেছি। আচ্ছা বিনোদ, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলুন। আচ্ছা, বাজিতে বিজ্ঞাপন দেখেছি কি সব অলৌকিক উপায় নাকি বয়স কমিয়ে দিতে পারে, বশীকরণ তাবিজ কবজও নাকি পাওয়া যায়। আচ্ছা পারবে ভাই এরকম একটা কিছু ব্যবস্থা করে দিতে? ধরো আমার বয়সটা করে 60 বছর, ওটাকে কমিয়ে 40 এনে দিতে পারে, এরকম কোনো ব্যবস্থা আছে? আছে আছে? আছে, তবে বেশ কিছু খরচা হয়ে যাবে। ও খরচ হোক, লাগে 2-5 হাজার টাকা খরচ করবো। আসলে বিনোদ জিনিসটা তো ভালো, মোট কথা আমার বউকে একটু বশ করে দিতে হবে, আর সেই সঙ্গে আমাকে একটু গিয়ে মানে দাদাও জয়েন করে দিতে হবে। কবচ আমি এনে দেব, তার আগে আপনাকে 7 দিন দেহ শব্দ করতে হবে। কিভাবে দেহ শুদ্ধি করবো? কাজটা একটু কষ্টসাধ্য। এই ধরুন, 1 পা দইয়ের সঙ্গে 100 টাকা আন্দাজ গোমাই, গোমূত্র 100 টাকা, একটা 800 7 দিন আপনাকে ব্রহ্মমূর্তি খেতে হবে। দই, গোময়, গোমূত্র, বীর্যের গন্ধ, ও আবার মানুষে খায়। হ্যালো অন্নপ্রাশনের খায় নন্দী মশাই, খেলায় পড়ে খায়। আমার এক মামাতো ভাই গাধার চেনা খেয়ে বহু বাস করেছিল, সে বিধান তো আমি আপনাকে দিলাম না। বিনোদ, হ্যাঁ উপকার হবে তো? আরে হবে কি বলছেন মশাই, জাদু মন্ত্রের মধ্যে কাজ হয়ে যাবে। আর কাজ না হলে আপনি আমার কানটা বলে দেবেন। হ্যাঁ, তবে কিন্তু ঘেন্না করে খেলে হবে না, প্রশান্ত চিত্তে খেলে অভ্যর্থ ফল হাতে পাবেনই পাবেন। অবশ্যই বশীকরণ তাবিজ ও মন্ত্র আপনার দেওয়া হবে। মোট কথা যৌবন আপনি ফিরে পাবেনই পাবেন। আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে, তাহলে খেতে শুরু করবো। হ্যাঁ আমি তাহলে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাল সকালে ওগুলো খেয়ে 1000 টাকা আমার কাছে যেই দিয়ে আসবেন। 7 দিনের মধ্যে যদি আপনার পূর্ণ যৌবন ফিরে না আসে, তাহলে আপনি আমার কান 2টা কেটে দেবেন। আচ্ছা চলি, নমস্কার। পূর্ণ যৌবন ফিরে আসবে, আগে যৌবন ফিরে আসুক, তারপর চুল কিনে মাথায় লাগাবো। টাকায় বাঘের দুধ পাওয়া যায় আর যৌবন পাওয়া যাবে না? নিশ্চয়ই পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। নমস্কার নন্দী মশাই, বলছিলাম কি নতুন বিয়ে করলে না ওদের মিষ্টি কোথায় মিষ্টি? বিয়ে বিয়ে করে আমার ইয়েতে বাড় গেছে। কেন কেন কেন? হালে পানি পাচ্ছে না, বউ বস মানছে না। আজ অবশ্যই একটা মুষ্টি যোগের সন্ধান পেয়েছি, কাল থেকে আমি খেতে শুরু করবো। নন্দী মশাই মুষ্টি যোগ, মুষ্টি যোগে কাজ হয় নন্দী মশাই? বলুন তো ফর্মুলাটা, আমিও খাবো। আপনিও খাবেন? হ্যাঁ খাবো। তাহলে শুনুন, 8 পা দই, 100 টাকা গোবর, 800 সঙ্গে গোমূত্র 100 ব্রহ্ম মুহূর্তে খেতে হবে। হ্যাঁ, ওতে কাজ হবে নন্দী মশাই? আমি তো একই জ্বালায় ভুগছি। আমার সুন্দরী ওয়াইফ বছরের মধ্যে 11 মাস বাপের বাড়ি থাকতে চায়, আর এদিকে আমি ওই ঘরে খাটে শুয়ে একা একা দীর্ঘশ্বাস ফেলি। দুঃখের কথা কি বলবো নন্দী মশাই, স্ত্রী আমার অপূর্ব সুন্দরী, যেন সদ্য ফোটায় একগুচ্ছ রজনীগন্ধা, হাত দিয়ে ছুতে সংকোচ হয়। এমন ওয়াইফ আমি অনেক ভাগ্যের বলে পেয়েছিলাম। বাবা, সে ভালো জিনিসটা। একবার কি হয়েছিল জানেন? আমি চোর ধরতে গেছি, বাড়ির চারিদিক আমি পুলিশ দিয়ে ঘিরে ফেলেছি যাতে বেটা পালাতে না পারে। আমি সদর গেটে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার ওয়াইফের অপূর্ব সুন্দর মুখখানা আমার মানস পটে ভেসে উঠল। আমি চোখ বুঝে তখন দৃশ্যটাকে উপভোগ করছি।
ওর বেটা আমার সামনে দিয়ে কুটি কুটি পায়ে চলে গেল। যাওয়ার সময় বললো আসছি স্যার, ব্রাশ করতে বললাম যাও। এই আমাকে বিরক্ত করো না, আমাকে আমার স্বপ্নটি দেখতে দাও। চোরকে বললে? বললো তখনও যে আমি চোখ বুঝে আমার সুন্দর ওয়াইফের মুখখানা দেখছিলাম, হঠাৎ আমার মনে হলো আমার সুন্দরী ওয়াইফ আমার সামনে এসে বলছে, ও গো আমি এসেছি, তুমি চোখ খোলো। চোখ খুলতেই দেখি সামনে দাঁড়িয়ে বিরাট এক গোপলা ভস্ত্রী সেপাই। সেপাই? বউ না? ইচ্ছা ছিল কোন রকমে সামলে নিলাম। কোথায় আমার সুন্দরী ওয়াইফ আর কোথায় গোপালা ভোজপুরি সেপাই? রাগ হবে না? আপনি বলুন নন্দীমশাই, রাগ হবে না? আপনার রোগ তো আমার চেয়েও সিরিয়াস, আপনি বাঁচবেন কি করে? বেঁচে কি আছি নন্দীমশাই? আমি তো জীবামৃত অবস্থায় আছি। তবে আমিও প্রতিজ্ঞা করেছি, যতদিন আমার সুন্দরী ওয়াইফ বাড়িতে না আসবে আমি আর চোর ডাকাত ধরবো না। কেন ধরবো? সুন্দরী ওয়াইফ যদি আমার কথা না ভাবে, আমি বা কেন এই সমাজের কথা ভাববো? ঠিক আছে আমার এটা কি যেন বলতে? আইসি বলিনি বুঝি। সত্য কথা বলতে কি, বউয়ের কথা ভাবলে আমার সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যায়। কোনদিন শুনবেন এই কুদাদার দত্তের চাকরিটা নট হয়ে গেছে, না ওই মানে সন্ন্যাসী হয়ে। Yes! যে কথা বলতে এসেছিলাম, আপনার সম্বন্ধে দীপককে একটু সাবধান করে দেবেন। প্রকাশ্য দিনের বেলায় ওয়াগান ভাঙছে, চিন্তাই করছে। আপনার সঙ্গে আবার আছে, তাই কথাটা জানিয়ে দিয়ে গেলাম। পরে কিন্তু আমাকে দোষ দেবেন না। আমার সুন্দরী যেখানে কিছু যাকে মনুষ্যকে হয়ে গেছে, আমি সেটা নিজেই রেজে গোবর অবস্থা, আর আমি যাবো সারাকে সাবধান করতে। আরে কি দায় পড়েছে আমার। বলি ও শতলক্ষ্মী বহুলা, সদর দরজাটা বন্ধ করে রেখো, আমি একটু বাইরে যাচ্ছি কিন্তু।